আমি প্রথমেই আসবো ক্যাপ্টেন আশরাফ আলী শেখের কাছে। যেটা কল্যাণবাবু যে জায়গাটা দিয়ে শেষ করলেন, তিনি একটা তথ্য বললেন যে যতগুলো বিমান দুর্ঘটনা হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অন্যান্য ইয়ে তো থাকে, বাইরের থেকে পাখি ধাক্কা মারতে পারে, টেকনিক্যাল স্ন্যাগ হতে পারে, নানা রকমের থাকতে পারে, কিন্তু একটা হিউম্যান এরার একটা বড় বিষয়। ক্যাপ্টেন, আপনি বলুন যে আপনারা যখন প্লেন চালান আপনাদের ক্ষেত্রে এই ভুলচুকের সম্ভাবনা, ধরুন আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা লেম্যান, আমরা জানি ওপরে তো অটো পাইলটের প্লেন চলে, সেখানে আপনাদের ফাংশন কতটা আছে আমি জানা নেই, কিন্তু টেক অফ বা ল্যান্ডিংয়ের সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আপনাদের এই যে, এটা আপনিও বলেছেন যে হিউম্যান এরার কিন্তু আপনাদের ক্ষেত্রেও অনেকটা বড় সমস্যা, কিভাবে হয়? হিউম্যান এরার বহুভাবেই হয়। এটা আপনি এটা যদি এক্সাম্পল দিয়ে আমি বলি, ধরুন আজকে আমরা বলছি মিস্টার সাবরওয়ালের 1200 মানে 10,000 ঘন্টা ওনার নিজস্ব আওয়ার, আর এই এয়ারক্রাফটে 8,200 আওয়ার উনি নিজে পাইলটিং করেছেন কমান্ড। এইবারে এখনও কিন্তু রিডান্ডেন্সি পাশে উনি একটা রুট ফ্লাই করে, ওনার ফার্স্ট অফিসার আসার সময় আর একটা রুট ফ্লাই করে। শুধু তাই নয়, যখন কোনো ধরুন কম্পিউটারে যখন কোনো ডাটা এন্ট্রি হয়, একজন কিন্তু দেখে আর একজন কিন্তু ওটাকে কনফার্ম করে, একজন এন্ট্রি করে আর একজন কনফার্ম করে যে হ্যাঁ ভাই এটা 60 টন আমি তেলের ওয়েট আমি 60 টন ডাললাম। তখন কিন্তু সেটা ছোট অফিসারও কিন্তু দেখে বলতে পারে ইয়েস। তো রিডান্ডেন্সি জিনিসটা আছে এই জন্যই যাতে ভুল না হয়। আর হিউম্যান এরার আছে, ছিল, থাকবে, কিন্তু আমরা সায়েন্টিফিকভাবে ওটাকে মিনিমাইজ করতে পারি। আমি মিস্টার ভান্ডারীর কাছে আসবো। ধরুন একটা ঘটনা তো ঘটে যাওয়ার পরে আপনাদের একটা বড় কাজ হচ্ছে বিপর্যয় মোকাবিলা করা, প্রিকশন নেওয়ার বিষয়টা একটা আলাদা বিষয়। তো এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে প্রাথমিক নিয়মটা ঠিক কী, এবং এফআইআর কে করে, তদন্ত কারা করে, রিপোর্ট কিভাবে তৈরি হয়? দুর্ঘটনা তো ঘটে আর কি, যেগুলো আমরা জানি না সেগুলো তো দুর্ঘটনা বলি। ইন্টেনশনালি যদি হয় কোনো একটা ঘটনা ঘটে তাহলে সেটা দুর্ঘটনা বলবো আমরা, যেটাকে নাশকতা বলা হয় আর কি। তো তার ফলে মানে আমাদের সেই সিস্টেমগুলো আছে, মানে কারা তদন্ত করবে, কি তদন্ত করবে। কিন্তু আমার যেটা আমি ওখানে দাঁড়িয়েও বলেছি, একই কথা বলছি, আমরা না ইতিহাসটা ভুল পড়েছি। তদন্তগুলোরও আমরা কোনো এখন পর্যন্ত আমি অন্তত কোনো কিছু পাইনি, নেতাজির অন্তর্ধানও আমরা পাইনি। দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, এই জায়গা থেকে যেখানে ডিজাস্টার বা টেকনিক্যাল লোক বা যারা এক্সপার্ট তাদের কাজ শেষ হচ্ছে, যে ম্যানেজমেন্টটা তারা জানেন, শিক্ষা নিচ্ছেন, শিক্ষার জায়গায় পরেরটাতে ইমপ্লিমেন্ট করাই তো রাজনীতিকদের কাজ, প্রশাসকের কাজ। সেই জায়গায় কোথাও কি ভুল হচ্ছে বলে মনে হয়? দেখুন, প্রশ্নটা হচ্ছে দুর্ঘটনা হবে কি হবে না সেটা নয়, দুর্ঘটনা কারোর হাতে নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুর্ঘটনা আমার সেই পদক্ষেপটার জন্য হলো না তো, বা আমি কোনো একটা পদক্ষেপ নিলাম না সেই কারণে হলো না তো, আমার যেটা করা উচিত ছিল সেটা করলাম না বলে দুর্ঘটনা হলো না তো। এখানেই সমালোচনার জায়গা আসে। আমাদের দক্ষিণ পূর্ব রেলের প্রাক্তন আধিকারিক তিনি শুরুতে বলছিলেন কাউকে ডিফেন্ড করবেন না, যদিও ডিফেন্ডই করলেন পুরোটা, কিন্তু বিষয়টা অন্য। উনি কতগুলি ইন্টারেস্টিং কথা বলেছেন। প্রথম কথা উনি বলেছেন অ্যাক্সিডেন্টের সাথে দুধ উতলে ওঠার তুলনা করেছেন। এখন বিষয়টা হচ্ছে স্যার, দুধ উতলে কেউ মারা যায় না, কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকগুলো প্রাণহানি হয়, ফলে এটা তুলনীয় কখনোই নয়। এবং নাম্বার 2, উনি একটা কথা বলেছেন শেষে, যে ট্রেনের অকুপেন্সি দেখে, অর্থাৎ ট্রেনে ওয়েট লিস্টে রোজ টিকিট থাকছে, এটা দেখে বোঝা যাচ্ছে ট্রেনের ওপর লোকের আস্থা আছে। আচ্ছা বিশ্বদা, আমার যদি ফ্লাইট অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে, বাসে যদি আমার মনে হয় 10 দিন লাগবে একটা জার্নি কমপ্লিট করতে, একজন গরিব মানুষ যার ট্রেনের জেনারেলে যাওয়া ছাড়া কোনো অপশান নেই, সে আর কি করবে? তার কাছে আর কি অপশান আছে? তাকে ট্রেন চড়তেই হবে। তার ট্রেনে চড়া মানে তার ট্রেনকে অ্যাপ্রুভাল দেওয়া নয়, বা তার ট্রেনকে দেখে ভয় লাগছে না, এটা কোথাও জানা যায় না। নাম্বার 2, 3 নম্বর কথা হলো, এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে অনেকগুলো কথা হলো। নীতিন গাডকারি এই পার্লামেন্টে এবার তথ্য দিয়েছে 1,78,000 রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 1,78,000-এর মধ্যে যেহেতু আমাদের রাজ্যের দিকে আঙুল তোলা হচ্ছিল, অবশ্যই রোড অ্যাক্সিডেন্ট হলো আমাদের উচিত, অলরেডি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কাজ চলছে, আপনারা জানেন, আমরা অনেকাংশে কমাতে পেরেছি, জিরো করতে পারিনি, আমরা চেষ্টা করব জিরো করার। বাট দ্য থিং ইজ, টপ 4-এ 1 নম্বরে ইউপি, 2 নম্বরে তামিলনাড়ু, 3 নম্বরে মহারাষ্ট্র, 4 নম্বরে মধ্যপ্রদেশ। এটা নীতিন গডকরিরই দেওয়া তথ্য। 4 নম্বর কথা কি, দেখুন প্রশ্ন কোথায় আসে? প্রশ্ন এখানেই আসে যে আজকে আমি অ্যান্টি কলিশন ডিভাইসের বাজেট নিয়ে আলোচনা করছিলাম, যে সেই বাজেটটা পুরোপুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধরুন মানে তার ডবল বাজেট রাখা হয়েছে বুলেট ট্রেনে। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই জানেন যারা এই আজকে টিভিটা দেখছেন, যার মধ্যে যারা সিনিয়র সিটিজেন আছেন, ট্রেনে সিনিয়র সিটিজেন কোটা নরেন্দ্র মোদী তুলে দিয়েছেন, 5 বছরের ওপর হলো।
আপনারা জানেন এই সিনিয়র সিটিজেন কোটা তোলার পর একটা আরটিআইতে কেন্দ্রীয় সরকার জবাব দিচ্ছে রেল শেষ 5 বছরে সেভ করেছে বা ইনকাম করেছে এক্সট্রা 8,913 কোটি টাকা, অর্থাৎ 9,000 কোটি টাকা। এই 9,000 কোটি টাকা কার টাকা? আমার আপনার বাবা কাকা দাদুদের টাকা, যারা 60 বছরের ওপরে কনসেশনটা পেতেন, সেটা মোদিজি তুলে দিয়েছেন। এবার এই যে 9,000 কোটি আপনি বয়স্ক মানুষগুলোর থেকে তুললেন, আপত্তি নেই, তুললেন, গরিবদের গলা টিপলেন, কারণ আপনার তো হামদো হামারে দোকা সরকার করলেন। বাট দ্য থিং ইজ, এই টাকাটাকে আপনি তো ইনভেস্ট করবেন সিকিউরিটিতে, আপনি ইনভেস্ট করতে পারতেন কাওয়াজে, কিন্তু আপনি কাওয়াজের বাজেট সেটাই রেখেছেন যেটা গত কয়েক বছর ধরে রেখেছেন। এই টাকাটা কোথায় ঢুকিয়ে দিচ্ছেন বুলেট ট্রেনে। 3 নম্বর কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন একটা সরকারের মোটিভ মানে আমি একটা লাইন বলে শেষ করছি, একটা সরকারের চিন্তা ভাবনা কোথা দিয়ে ডিসাইডেড হয়। আমরা কেন বারবার বুলেট ট্রেন ভার্সেস কাওয়াজ বলছি? আচ্ছা ধরুন আপনার কাছে অপশান রয়েছে যে আপনি 90 জনকে ডাল ভাত আলু সেদ্ধ খাওয়াবেন নাকি 10 জনকে বিরিয়ানি খাওয়াবেন। একজন সাধারণ মানুষ অবশ্যই চুজ করবেন, তার কাছে যদি ক্যাপাসিটি থাকে সে 90 জনকে ডাল ভাত খাওয়াবেন। বাট দ্য প্রবলেম ইজ, যখন দেখা যায় আপনি সেই 90 জনকে খালি পেটে রেখে 10 জনকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, তার মানে বুঝতে হবে 10 জন আপনার বন্ধু। এখন নরেন্দ্র মোদীকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের জনগণ বন্ধু না দেশের জনগণ শুভেন্দু। একদম সজল খোঁচা। আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে এক হচ্ছে ইউপিতে 1 নম্বর, জনসংখ্যাতেও 1 নম্বর, পশ্চিমবঙ্গের থেকে ডবল। আর সিনিয়র সিটিজেন তুলে দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে আমরা সিনিয়র সিটিজেন হিসেবে কিছুতেই মানতে পারছি না, কারণ এই সুযোগগুলো তো পার্থ দ্বারা পেতেন না সিনিয়র সিটিজেন হওয়ার জন্য। আচ্ছা 90 জনকে ডাল ভাত খাওয়াবে, হ্যাঁ 90 জনকে ডাল ভাত খাওয়াবে না 10 জনকে বিরিয়ানি। আমি বলি সেই 10 জনকে তোষামত করতে হয় যে 10 জন একজন 90 জনকে ডাল ভাত খাওয়াতে পারে। অতএব সেই 10 জনের সময়ের মূল্যটাকে আমাকে মূল্য দিতে হবে। দেখুন হিউম্যান এরার আছে, আরও অনেক কিছু এরার আছে। হিউম্যান এরারটা কীরকম আমি বলি, এবছরে যে মাধ্যমিক পরীক্ষায় 4র্থ হয়েছিল, রিভিউ করার পর সে 2nd হয়ে গেছে। কত বড় হিউম্যান এরার! এই কয়েক লক্ষ খাতা দেখতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমার কথা হলো যে আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমাদের আবার নাকি বামপন্থীদের ভগবানের উপর একটু ভরসা কম। আমি বলছি ভগবানকে এরকম সব টার্গেট করা হচ্ছে কেন? ধরুন এই যে 4 ধাম যাত্রা চালু হচ্ছে, এখন হচ্ছে বা চলছে, কতগুলো সেখানে হেলিকপ্টার ক্র্যাশে সাধারণ মানুষ মারা গেছে। এটা আজকে আর ধর্মীয় আচরণ নেই, এটা একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে। যে মানুষগুলো হেঁটে হেঁটে 4 ধামে যেত, আজকে এমন উন্মাদনা তৈরি করা হয়েছে যে সেই মানুষ সবাই চাইছে আমি হেলিকপ্টার করেও যেভাবেই হোক এই 4 ধাম যাত্রা করব। তারপর সেই মানুষগুলোর জীবনের মূল্য কেউ দিচ্ছে না বা তার নিরাপত্তার কোনো দায়িত্ব নিচ্ছে না। প্রতি 4 মিনিটে আমাদের দেশে একজনের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। পশ্চিমবাংলায় এখানকার পুলিশ লরির চাকা গুনে পয়সা তোলে, সুতরাং রোড অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছিলেন যে এত রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, কতগুলো অ্যাক্সিডেন্ট হয় আর কতজন মানুষ মারা যায়। যদি এয়ারক্রাফটে এতগুলো অ্যাক্সিডেন্ট হতো তাহলে তার জায়গাটা কোথায় পৌঁছালো? দুটোকে একসাথে তুলনা করা যায় না। সরকারের দায় সরকারকে নিতে হবে। এক্স্যাক্টলি, মৃত্যু। সঞ্জয় বাবু আপনি আমাকে বলুন, যে প্রশ্নটা বারবার উঠছে, হ্যাঁ প্লেনে কম লোক চলেন, ট্রেন আম জনতার জায়গা, শুভেন্দু যেটা এই আমাদের দেবাংশু যেটা বললো যে আম জনতা ট্রেনে চাপতে হয়, তার কারণ বাসে যাওয়া সম্ভব নয়। এইবার এই ক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন রেলে কাজ করেছেন, বিভিন্ন জোনে কাজ করেছেন, আপনি খুব ভালো করেই জানেন যে সরকারি সংস্থার রিপোর্টই বলছে রেলে প্রয়োজনের তুলনায় রক্ষণাবেক্ষণের জন্য যে কর্মী লাগবে তা অত্যন্ত কম। শূন্য পদ থাকলেও লোক নেওয়া সম্ভব হচ্ছে না। এই যে প্রশ্নটা করলো দেবাংশু, যে টাকাটা আমি ধরলাম 8,000 কোটি টাকা তিনি আসলো সিনিয়র সিটিজেনদের টিকিট থেকে বাঁচিয়ে, কিন্তু সেটা তো এই ধরনের কাজে বা আপনি প্রত্যক্ষভাবে কাজ করে এসেছেন, কর্মী সংখ্যাটা কতটা কম এবং কতটা এফেক্ট করছে? দেখুন, কর্মী সংখ্যা কম আমরা বলি, কিন্তু বাস্তব পরিস্থিতি যেটা হচ্ছে কর্মী সংখ্যা থেকেও যেটা কথা হচ্ছে মেনটেনেন্সের টাইম কম। আমি যদি কোনো কাজ 2 ঘন্টায় করতে চাই, যদি 4টে লোক করে সেটা আমি 1 ঘন্টা করতে সেখানে আমার 8টা লোক লাগবে। এটা সোজা গাণিতিক হিসেব। যে পরিমাণ ট্রেন বেড়েছে, যে পরিমাণ ট্রেন বাড়ানো হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু সেরকম কর্মী নিয়োগ হয়নি, এটা মেনে নিতে হবে। এবং এই যে ট্রেন সংখ্যা, আমি যেটা প্রথমেই বললাম, ট্রেন সংখ্যা যে বাড়ানো হয়েছে কিন্তু অনেকটা রাজনৈতিক কারণে। আপনি দেখুন, অতীত ঘেটে দেখবেন, আগে বাজেটের সময় কিন্তু ট্রেন ঘোষণা হতো
এবং কোন রাজ্য কত ট্রেন পেল তাদের এমপিদের সেদিন মানে খুশি হতেন বা তারা রুষ্ট হতেন রেলমন্ত্রীর উপরে। বাজেট আমরা তাকিয়ে বসে থাকতাম যে পশ্চিমবাংলা কটা ট্রেন পেলো, বিহার কটা পেলো, কি উত্তরপ্রদেশ কটা পেলো। এখন সেটা বন্ধ হয়েছে, এখন সেটা কোনো ঘোষণা হচ্ছে কেন, ট্রেন চলছে, কিন্তু ঘোষণা হয়নি কিন্তু ট্রেন কিন্তু চলছে। কিন্তু ট্রেন চলার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, একটা রেকের যে মেনটেনেন্সের টাইম, সেটা কি পাচ্ছে? কিন্তু পাচ্ছে না, অনেকাংশে পাচ্ছে না। অনেক রকম আমরা সার্কুলার চেঞ্জ করেছি, রাউন্ড ট্রিপ বলে একটা করেছি, প্ল্যাটফর্ম পুলিং করেছি। আচ্ছা আপনি বলুন তো, একটা ট্রেন যেখানে প্ল্যাটফর্মে আসবে, এসে প্ল্যাটফর্ম থেকে ছড়ে যাবে, তার টয়লেট কিভাবে পরিষ্কার হবে? কতখানি পরিষ্কার হবে? কতখানি ডিসইনফেক্টেড হবে? হবে না। কিন্তু আমরা এটাই তো পরিষেবার অংশ, এটাই তো দেখতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু করতে বাধ্য। আজকে রেল করতে বাধ্য কেন? একটা কোনো জায়গা থেকে চাপ আছে, কোনো জায়গা থেকে চাপ আছে যে এখানে আমাকে ট্রেন চালাতে হবে, প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ফেরত পাঠাতে হবে। একটা প্ল্যাটফর্ম ট্রেন আমি আপনাকে বলে দিচ্ছি, অদৃশ্য চাপ। হ্যাঁ আমি বলে দিচ্ছি, ভুবনেশ্বর জনশতাব্দী, পুরী শতাব্দী, বন্দে ভারত অনেকাংশে ক্ষেত্রে প্ল্যাটফর্মে যায়, প্ল্যাটফর্ম থেকে আসে। কতখানি পরিষ্কার হবে, তার কতখানি মেনটেন্স হবে? আচ্ছা, অনেকগুলো রেল নিয়ে কথা বললাম। আচ্ছা, একটা বেসিক প্রশ্ন, লোকাল ট্রেনের কম্পার্টমেন্ট এখন 16তে বৃদ্ধি করা হয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোটা কেন হচ্ছে না? মানে এটা তো হতে পারে না যে আমি পরিকল্পনাটা পরে করবার, ইমপ্লিমেন্টেশনটা আগে। এটা এক নম্বর। এটা করবার জন্য বিশ্বদার নাইদার ইউ নর আই উই আর কোয়ালিফাইড। আমার ট্যাক্সের পয়সা টেকনিক্যাল লোকদের বসানো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, রাজনৈতিক কারণে বিভিন্ন সময় ট্রেন চালাতে হয়, বিভিন্ন জায়গায় হল্ট তৈরি করতে হয়। আমি 4টে স্টেশনের নাম বলছি, যারা হয়তো এখন দেখছেন তোমার খবরটা। বিশরপাড়া হল্ট, ভ্যাবলা হল্ট, বেদিয়াপাড়া হল্ট, ঘোড়ার রস হল্ট, এগুলো হচ্ছে শিয়ালদা হাসনাবাদে। আজ থেকে 20 বছর আগের ঘটনাটা হবে। আজকে যদি সেই হলটা না থাকতো, ওখানকার লোকজন কলকাতায় আসতে পারতো না। লেটস নট ফরগেট, ট্রেন কিন্তু শুধুমাত্র অপারেশনাল মার্জিনের জন্য চালানো হয় না। ভারতবর্ষের রেল, ভারতবর্ষের সোশ্যাল কমিটমেন্ট। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের রেলে যদি 3.5 লক্ষ লোকের চাকরি না থাকে, সেটা দেশের সমস্যা, সেটা দশের সমস্যা। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা দিয়ে শেষ করছি। তোমার আগের বক্তব্যে ছিল যে ডিজিসিএ বলেছে 20 কিলোমিটার, মানে এয়ারপোর্ট থেকে 20 কিলোমিটার পর্যন্ত জনবসতি। বহুতল ক্ষেত্রে ছেড়ে দাও, আমি তোমাকে দুটো জনবসতির নাম বলছি। একটা হচ্ছে মোহালি এরোসিটি, আরেকটা হচ্ছে পুনে বিমাননগর। এই দুটোর নাম কেন বললাম? এই দুটো জনপদ তৈরি হয়েছে সেই ছোটবেলা ক্লাস 10-এ আসছে না যে হুগলি শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, ঠিক সেরকম এয়ারপোর্টের সংলগ্ন জায়গা বলে রাজারহাটে ফ্ল্যাটের দাম বাড়ে। 20 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, কলকাতার বাইরে বেরিয়ে যাবে। আরে ভাই, বাস্তবসম্মত কথা বলতে হবে তো, স্বপ্নের রাজ্যে বাস করলে হবে না।